পাখির আকাশ অনেক বড়, কিন্তু গানের পাখির আকাশ সীমাহীন। ঠিক তেমনিভাবে কিছু মানুষ তাদের সুরের এবং কণ্ঠের জাদুতে মানুষকে বিমোহিত করে তোলে, সেটা তার নিজের দেশে হোক বা অন্য কোনো দেশে। সবচেয়ে বড় বিষয়, গানটাকে ভালোবেসে তারা মানুষের মন জয় করে থাকে। প্রিয় দর্শক, গানের কথা এই জন্যই বলছি যে আজ আমরা গানে গানে পুরোটা সময় আপনাদের সাথে আড্ডা দিতে চাই আমাদের আজকের সকালবেলার রোদ্দুরের আয়োজনে। সাথে রয়েছে আমি শান্তা জাহান, আর আজ আমার সাথে আমাদের এই আয়োজনে অতিথি হিসেবে রয়েছেন আমাদের খুব প্রিয় একজন মানুষ, বর্তমান সময়ে যাদেরকে নিয়ে চর্চা হচ্ছে সব জায়গাতেই, কেননা তারা এপার বাংলা এবং ওপার বাংলা দু বাংলাতেই নিজেদের জায়গা করে নিয়েছে সমানভাবে। আর কেউ নন, সঙ্গীত শিল্পী মেজবা বাপ্পি। বাপ্পি, শুভ সকাল। শুভ সকাল। কেমন আছিস? খুব ভালো, তুমি কেমন আছো? আমি তো অলওয়েজ ভালো থাকি আজিজাল, তোরা যখন পাশাপাশি থাকিস তখন বেশি ভালো থাকাটা কাজ করে। সো বাপ্পি, যে কথা প্রথমে আমি বলেছি যে গান দিয়ে মানুষের মন জয় করে নেয়া এবং মানুষের ভাবনার মাঝে নিজের অবস্থান করে নেয়া, এই জায়গাটাকে কতটা এনজয় করছিস? বিকজ এখন কিন্তু তোদেরকে নিয়ে খুব চর্চা হচ্ছে। আসলে গান এই এমন একটা বিষয়, এইটা দিয়ে আসলে মানুষের খুব কাছাকাছি পৌঁছা যায়। যেমন একটা মানুষ খুব আনন্দ হলে গান শোনে, খুব কষ্ট পেলেও গান শুনছে, অবসর সময়েও গান শুনছে। তো সেই সময়টাতে সাথে যারা থাকছে তারা কিন্তু সঙ্গীত শিল্পীরাই সাথে থাকছে, কারণ সেই গানগুলো যারা করছে। এই কারণে গানটা আসলে আমার কাছে মনে হয় এটা যে মানুষের খুব কাছাকাছি পৌঁছে যাওয়ার একটা মাধ্যম। এই জন্য কিন্তু আমি বলেছি যে গানের পাখির আকাশ হচ্ছে সীমাহীন। খুব সুন্দর করে শুরুটা হলো, আমার খুব ভালো লাগছিল। থ্যাংক ইউ। আচ্ছা, যে কথাটা বলছিলাম যে তোকে আমি প্রথমেই তো তুই করে সম্বোধন করেছি, আমার যারা দর্শক রয়েছেন তারা চিন্তা করবে কি ব্যাপার, শান্তা জাহানের কি হলো হঠাৎ করে তুই করে বলছে। এর কারণ হচ্ছে ও খুবই পছন্দের এবং ক্লোজ একটা ছোট ভাই। সো আজকের আড্ডাটা আমরা আসলে খুবই ক্যাজুয়ালি দিতে চাই, যেটা আমাদের সবসময় হয়। আচ্ছা বাপি, বাট সবসময় যেটা হয় তোর সাথে দেখা হলে গান শোনা হয় না, বাট যেহেতু আজকে আমরা সকালবেলার রোদ্দুরের আয়োজনে আছি, আমি শুরুটা গান দিয়ে করতে চাই। ওকে, পছন্দের গান গাই। মনে পড়লে অকারণ কাউকে বলা বারণ, রিম ঝিম ঝিম বর্ষায় তুই আজ ভেজার কারণ, মেঘেদের ডাক বাক্সে তোর চিঠি পৌঁছে দিলাম। রাত পাখি গান গায়, চোখ মুছে যায়, রুমালে শুকায়, জ্বরের আরামে ঘুম এসে যায়। রাত পাখি গান গায়, চোখ মুছে যায়, রুমালে শুকায়, জ্বরের আরামে ঘুম এসে যায়। মনে পড়লে অকারণ কাউকে বলা বারণ, ঝিম ঝিম বর্ষায় তুই আজ ভেজার কারণ। লাস্ট ট্রেন হলে মিস, তোর কাছে করে হাতটা এক জোড়া ট্রামটা, তুই পাখিদের সংসার। লাস্ট ট্রেন হলে মিস, তোর কাছে করে হাতটা এক জোড়া ট্রামটা, তুই পাখিদের সংসার। রাত জাগা জোনাকে তোর ঘুমে পাঠানা, রাত পাখি গান গায়, চোখ মুছে যায়,
ভরসায় তুই আজ ভেজার কারণ। কি সুন্দর। থ্যাংক ইউ। এটা কিন্তু এই জন্য বলছি না যে তোর গান শুনতে ভালো লাগে বা তুই প্রিয় মানুষ, এই জন্যই বলছি যে আসলেই ভালো একটা গান করেছিস। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা, আমি সবসময় দেখেছি যে তুই একটু ক্লাসিক ধরনের গান করতে বেশি পছন্দ করিস, একটু সুরের খেলা থাকবে। মানে এটা কি ছোটবেলা থেকেই নাকি বড় হওয়ার পরে বেছে নেওয়া? ছোটবেলা থেকে আসলে আমার বিভিন্ন সময় কেটেছে বিভিন্ন ধরনের গান নিয়ে। যেমন আমি যখন ছোটবেলায় শিখতাম, তো মায়ের হাত ধরে গানের স্কুলে, ঠিক সবাই যেভাবে শেখে ওভাবেই। তারপর তার মানে ইন্সপিরেশনটা অ্যাকচুয়ালি আন্টি ছিল। হ্যাঁ, মায়ের কাছ থেকে। বাবাও পছন্দ করতেন, কিন্তু দেখা যেত বাবারা তো আসলে সারাদিন কাজে এত ব্যস্ত থাকেন, সময় দেওয়াটা হয় না। তো সেক্ষেত্রে মা সবসময় কাছাকাছি থাকেন। তো আমাদের আবদার সবকিছুই তো মায়ের কাছেই হয়, তারপর সেটা বাবার কাছে গিয়ে মা হচ্ছে বাবার কাছে ট্রান্সফার করে। এক্স্যাক্টলি। তো সেই সময় কেটেছে একরকম ভাবে। তারপর বাবা সরকারি চাকরি করেন, এই কারণে বিভিন্ন জায়গায় ট্রান্সফার, তো সেই কারণে বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে। তখন একটা গ্যাপ পড়ে যায়। তারপর আমি যখন ক্লাস, একই সাথে আমার মনে হয় যে ভিন্ন ভিন্ন কালচারের যে এক একটা গান আছে, ওই ব্যাপারেও কিন্তু একটা মানে অভিজ্ঞতা তৈরি হয়ে যায়। যদিও একটা গ্যাপ থাকে, কিন্তু তুই শেখার সুযোগ পেয়েছিস, আমার এটা মনে হয়। ওই যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গান। যেমন তারপরে আমি যখন ক্লাস 9-এ উঠলাম, তো তখন গিটারের প্রতি খুব নেশা কাজ করছিল। আর টিভিতে কাউকে গিটার বাজিয়ে গান গাইতে দেখলেই লোভ হতো যে কবে আমি এরকম গিটার বাজিয়ে গান করতে পারবো। তারপর যেটা হলো যে তখন ওই আবার মার কাছে আবদার, গিটার কিনে নিলাম, কিনে নিয়ে শেখা। তো তারপর ব্যান্ড করে ফেললাম। এখনকার ছেলেপেলেরা দেরি করে করে না, আরো ফাস্ট। ব্যান্ড করে ফেললাম। তখন পিওর রক কিংবা মেলো রক এরকম গাইতাম। সেটা গাইতে গাইতে একটা সময় হেভি মেটাল গাওয়া শুরু করলাম। আচ্ছা, ওকে। তার কিছুদিন পর আবার ফোক ভালো লাগতে শুরু করলো। তখন আবার ফোকটা ট্রাই করলাম, জানি না কতখানি এটা কি তোর হচ্ছে বয়সের সাথে সাথে পরিবর্তনটা এসেছে? না, সত্যি তাই। এটা বয়সের সাথে সাথে আবার কখনো, যেমন আমি হয়তো কোন একটা শোতে গেলাম, সেখানে গিয়ে আমরা পারফর্ম করবো হেভি মেটাল, কিন্তু আমাদের আগে কেউ একজন ফোক গান গেয়ে গেল। তখন আমার কাছে মনে হলো যে আমার গানটা বোধহয় আমি মানুষকে ছুঁতে পারছি না, কিন্তু যে মানুষটা আমার আগে গান গেয়ে গেলেন উনি আমাকে ছুঁতে পেলেন। তো এই জায়গাটা থেকে আমার মনে হলো দেখি না একটু ট্রাই করে ফোকটা। তো তখন ফোকটা ট্রাই করলাম। তারপর তো আবার একটু সেমি ক্লাসিক্যাল ভালো লাগতে শুরু করলো, তখন সেমি ক্লাসিক্যাল শোনা শুরু করলাম। তারপর তো ওই চ্যানেলে সেরা কণ্ঠ, সেটার মাধ্যমে সবকিছু মিক্স আপ হয়ে কিছু একটা এখন হচ্ছে। আচ্ছা, যেহেতু তুই সেরা কণ্ঠের কথা তুললি, সেই 2012-এ আসলি, ফাইনালিস্টে ছিলি। তো টপ ফাইনালিস্টে থাকার পরে আবার লম্বা সময়ের একটা গ্যাপ, এটা কেন ছিল? নিজেকে প্রিপারেশন করা আর লাইক অন্য কিছু, সময় দেয়া, এমন কিছু? প্রিপারেশনটা তো বটেই, আর সেটার সাথে সাথে আমাদের সবকিছুই মানে সার্থকতা কিংবা সফলতার জায়গাটা, এই জায়গাটা তো একটু কঠিন। এখানে পরিশ্রম করতেই হবে, স্ট্রাগল করতেই হবে। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা সার্থক মানুষের একটা গল্প তো থাকেই, তো সেই গল্পটা তৈরি হবার জন্য আসলে কিছুটা সময় দরকার। আসলে আমি তোর কথার সাথে একটু রেশ রেখে বলতে চাই যে সফলতার গল্পটার আগে ব্যর্থতার অনেকগুলো গল্প থাকে। এই জন্যই মানুষের সফলতার গল্পটা অনেক বেশি আগ্রহ নিয়ে সবাই শুনতে পছন্দ করে। সো আমার মনে হয় যে ব্যর্থতাগুলো এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট, তা না হলে সফলতাটা আসতো না। সত্যি তাই। ওকে, দেন সারেগামাপার বিষয়ে বলতে চাই, যেটা নিয়ে আসলে এখনো পর্যন্ত চর্চা হয়ে যাচ্ছে। এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আসলে বাংলাদেশ থেকে যে কেউ যাওয়ার পরে যখন খুব ভালো করে, আমরা প্রাউড ফিল করি যে আমাদের বাংলাদেশের একটা ছেলে অথবা একটা মেয়ে সেখানে গিয়েছে। তো এবার আমরা দেখেছি বেশ কয়েকজন একই সাথে তোরা ছিলি, এবং সবাই অলমোস্ট আমাদের খুবই পছন্দের মানুষ। তার মধ্যে টপ ফাইনালিস্ট এখন তো দুজন অলরেডি আছে, এখন দুজন আছে। হ্যাঁ, হোপফুলি ওরা খুব ভালো কিছু করবে। তো তোর জার্নিটা কেমন ছিল? এটা কি আগে থেকে কোনো প্ল্যান করা ছিল না হুট করে চলে গেলি? কোনো প্ল্যানিং ছিল না। আমি দুপুর পর্যন্ত ঘুমাই, মানে ঘুমোচ্ছিলাম, ওই দিন রাতে শো ছিল। শেষ করে এসে দুপুর 2টা বাজে, সেই সময় কেউ একজন আমাকে ফোন করে আমার কাছে দোয়া চাইলেন যে সে অডিশন দিতে যাচ্ছে, পার্টিসিপেট করতে যাচ্ছে। তো তখন তার কাছে আমি ডিটেইল শুনলাম। সেই সময় আমি আমার একটা ভাইকে সাথে নিয়ে গিয়েছিলাম ওকে অডিশন দেওয়ানোর জন্য। প্রচন্ড বৃষ্টি পড়ছিল, আর সেই সময়
যখন ওকে যখন রেজিস্ট্রেশন করছিল তখন ভিতরে অন্য কাউকে ঢুকতে দেয়া হবে না। আমি এতক্ষণ বাইরে কোথায় দাঁড়াবো বৃষ্টির মধ্যে, তো তখন একটু রাগ করে বললাম যে আমিও পার্টিসিপেন্ট, আমিও রেজিস্ট্রেশন করব, ভিতরে যাওয়াটা জরুরি অ্যাটলিস্ট বৃষ্টি থেকে বাঁচার জন্য। সেই সময় ভেতরে গেলাম, গিয়ে সবাইকে দেখে আমার কেন জানি মনে হলো যে যাই না একবার আমিও দেখি, ট্রাই করি, লেটস ট্রাই যে কি হয়, নিজেকে প্রমাণ করার আরেকটা জায়গা। তো সেই আর যেহেতু বাইন্ডিংস নেই, এমন তো কোনো বাইন্ডিংস নেই যে ওখানে যাওয়া যাবে না। তারপরে অডিশন দিলে এবং হয়ে গেল। অডিশন দিলাম, সেখানে ফার্স্ট রাউন্ড, প্রথম পর্যায়ে ফার্স্ট রাউন্ডে সিলেক্ট হয়েছিল বোধহয় 60 জন। সেখান থেকে তারপর আবার ভিডিও কল হয়েছিল, ভিডিও কলে 3টা রাউন্ড আমাদের অডিশন দিতে হয়েছে। ওকে। এটার মজার ইন্টারেস্টিং একটা ঘটনা আছে, সেটা হচ্ছে আমার ইউনিভার্সিটিতে কিছু কাজ ছিল, সেখান থেকে আমি বাইক নিয়ে ব্যাক করছিলাম, তো আমাকে টাইম দিয়েছিল 12টায় আমাকে কল করা হবে। তো আমি 12টায় পৌঁছতে পারিনি বাসায়, আমি তখন হাতির ঝিল, আমি বাইক নিয়ে যাচ্ছি, তো সেই সময় আমাকে কল করা হলো। আমি সময় চেয়ে নিলাম যে আমাকে 5 মিনিটস দিলে আমি বাসায় গিয়ে, তখন উনি আমাকে বলেন, রথিজিদ্দা আমাদের মেইন মেন্টর ছিলেন, উনি আমাদের অডিশন নিচ্ছিলেন ভিডিও কলে। তখন আমি বললাম যে আমি বাইক চালাচ্ছি, আমি বাসায় গিয়ে আমি ফোন করছি। তো তখন উনি বললেন না ওখানেই গাও। আমি তখন জাস্ট হাতির ঝিল বাইকের উপরে আমি ওখানে গান গাইলাম। Wow. So it was the totally একটা ডিফারেন্ট এক্সপেরিয়েন্স ছিল। ওকে, ওই গানটা একটু শোনা, কোন গানটা করেছিলি? এবং ফিলটা কিন্তু ওরকম আনতে হবে যে তুই বাইক চালাচ্ছিস, ঠিক আছে? তো তখন আবার আমার মনে হচ্ছিল এরকম যে জাস্ট আমি 4টা লাইন গাইলাম, আমাকে বললো ধন্যবাদ। তো আমি হতাশ হয়ে কি হলো, ওই 4টা লাইনে দেখে মেলেছো চোল খুলেছো ডানা, জানি আমল ছোঁয়ানো মানা, তবু আজি আমি রাজি, চাপা ঠোঁটে কথা ফোটে শোনো, আমাকে রাখো বুকের গভীরে নরম আদরে, ও জোয়া রাখিয়া নিভানা পড়েগা, रोके जमाना चाहे रोके खुदाई तुमको आना पड़ेगा। আচ্ছা, এখন আমার মনে একটা প্রশ্ন জেগেছে, সেটা হচ্ছে তুই কি চালাকি করে এত রোমান্টিক গান করেছিলি? চালাকি না, আমার বরাবরই রোমান্টিক গান গাইতে বেশি ভালো লাগে। মানে আমার ফ্রেন্ডসরাও এটা নিয়ে অনেক সময় মানে এরকম বলে যে রোমান্টিক সিঙ্গার প্রেমের গান গাইতে। না, আমার এই তোর সাথে আমার যখন পরিচয় হয়েছিল, ইনফ্যাক্ট গানের মাধ্যমেই, কিন্তু যে একটা পারিবারিক প্রোগ্রাম ছিল, কিন্তু আমি অ্যাকচুয়ালি গান শোনার পরে কিন্তু মনে হয়েছে না, ছেলেটার সাথে আমার কথা বলতে হবে, ওই সম্পর্কে জানতে হবে। আমার মনে আছে, ঠিক আছে। তো মানে তখনও কিন্তু আমি দেখেছি যে তুই একটার পর একটা রোমান্টিক সং করছিস, ঠিক আছে, এবং একটা আছে না যে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, এটা কিন্তু আসলে সবার পক্ষে সম্ভব না। যেহেতু আমি গান শুনি এবং প্রচুর সঙ্গীত শিল্পীদের সাথে আমার ওঠা বসা হয়, তো সেক্ষেত্রে আমি বলবো যে তখন মনে হয়েছে যে আচ্ছা, আমি তখনও তোর সম্পর্কে পুরোপুরি জানি না, মনে হয়েছে যে না, ও নতুন কিন্তু খুব ভালো করছে এবং ও একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারে। তো এটা আসলে তুই কিভাবে আমরা কিন্তু ক্যাজুয়ালি আড্ডা দিতে বসলে এই ধরনের কথা হয় না। না, আমি কিন্তু তোকে কমপ্লিমেন্ট দিচ্ছি না, বাট এটা হচ্ছে আমার উপলব্ধি তোর প্রতি। সো আজকে তোর শোনা হয়ে গেল, ইনফ্যাক্ট আমার যারা দর্শক রয়েছেন তাদেরকে তো জানতে হবে যে এই যে রোমান্টিক গান করছিস, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছিস, মানে এই বিষয়টাকে তুই কিভাবে করে আনার চেষ্টা করিস তোর যারা শ্রোতা থাকে তাদের সামনে? না মানে আমার কাছে, আমি নিজেও একটু লেখালেখির চেষ্টা করি, সুর করার চেষ্টা করি, তো সেক্ষেত্রে আমার লেখার ক্ষেত্রেই হোক বা গাওয়ার ক্ষেত্রেই হোক, মানে সার্থকতাটা তো ওই জায়গাটাতে যে আমি কাউকে
কাউকে ছুঁতে পারলাম, কারো কথা আমি বলে দিতে পারছি, এরকম। যেমন আমার বিভিন্ন ধরনের বিভিন্ন সময় বিভিন্ন রকমের অনুভূতি হয়, সেই জিনিসগুলো অনুভূতিগুলোকে আসলে বন্দি করে রাখার জন্য লিখে ফেলি। এটা বিভিন্ন সময় বিভিন্ন রকমের অনুভূতি। হয়তো আমি রাস্তায় হেঁটে যাচ্ছি, সেখানে একটা পথ শিশুকে দেখেও বিভিন্ন ধরনের অনুভূতি হয়, সেখানে অনেক কথা চলে আসে, সেই সময় লিখে ফেললাম। কিংবা দেখছি যে কোনো প্রেমিকা তার প্রেমিকের জন্য বাস স্টপে দাঁড়িয়ে আছে, তো সেটা দেখেও একটা একরকম ভাবে নিজের মতো করে একটা ভাবনা চলে আসে। তো আমি চেষ্টা করি এই অনুষঙ্গগুলো, আমার যেহেতু একটাই পাওয়ার, সেটা হচ্ছে আমি গানই গাইতে পারি। তো আমার কাছে মনে হয়েছে এই অনুষঙ্গগুলো আসলে আমি গানের মাধ্যমে প্রকাশ করতে চাই মানুষের কাছে। একদম, গান এবং সুর দিয়ে আসলে মানুষের কাছে পৌঁছে দেওয়া সবচেয়ে সহজ। আচ্ছা, এই যে বলি কোনো প্রেমিকা তার প্রেমিকের জন্য ওয়েট করছে, তোর জন্য নিশ্চয়ই কেউ না কেউ অপেক্ষা করে, অথবা আমি অপেক্ষা করছি। তাহলে তার জন্য নিশ্চয়ই তোমার কিছু লেখা রয়েছে, নিজের লেখা, নিজের সুর করা। হ্যাঁ, তেমন কিছু যদি আজকে আমাদেরকে শোনা এবং পাশাপাশি তুমি ডেডিকেটেড করতে পারো, একটু শোনা একটা একটা গান। এই গানটা আমার কিছু প্রিয় মানুষ আছেন, তাদের ভীষণ পছন্দের। গানটার নাম রাগ ভাঙানোর গান। এটা এরকম হয় যে সেটা হতে পারে প্রেমিক প্রেমিকা, হতে পারে 10 বছরের সংসার কিংবা 20 বছরের সংসার। সবার এই সংসার কিন্তু সংসার জীবনে অনেক ধরনের খুনসুটি, মান অভিমান সবকিছু মিলেই থাকে। আমার কাছে মনে হয়েছে যে এরকম হলে তো এইটার জন্য আসলে একটা গান দরকার, রাগ ভাঙানোর জন্য। যখন রাগ কেউ অভিমান করে বসে থাকে, আর সেই সময়টা কিন্তু অপর পাশে মানুষের খুব অসহায় লাগে, তো সেই সময় কি হতে পারে। তো ওই জায়গাটা থেকে একটা গান করেছিলাম, লেখা সুর দুটোই আমার। এটা 2017-তে রিলিজ হয়েছিল লেজার ভিশন থেকে। একটুতে তুই রেগে যাস কেন, অভিমান কি কারণ, তুই গাল ফোলালে গোমরা মুখে ভাল লাগে না তখন। একটুতে তুই রেগে যাস কেন, অভিমান কি কারণ, তুই গাল ফোলালে গোমরা মুখে ভাল লাগে না তখন। কি করি বল, খুঁজে যাই রাগ ভাঙানোর ওষুধ, এবার না হয় জানলাটা খোল, প্রেমেরা নেমে আসুক, এবার না হয় দরজাটা খোল, শাহরুখ ফোটের অসুখ। ছোট ছোট ঝগড়াগুলো মিষ্টি হয় তখন, রাত গভীরে এপাশে ফিরে চুমু আঁকিস যখন। কি সুখে আমি ভেসে যাই, মরে যাই আদরে, রাগ পালালে জড়িয়ে দুজন একটা চাদরে, তোর রাগ পালালে জড়িয়ে দুজন একটা চাদরে। খুবই সুন্দর, থ্যাংক ইউ। এই গানটা আমি শুনেছি, বাট তোর কাছ থেকে একটা খাবার কিন্তু পাওনা আছে। কিসের? সেটা হচ্ছে 2018-এ তোর আরেকটা গান রিলিজ হয়েছে, সেটা দাওয়াত ছিলাম, যেতে পারিনি, সো খাবারটাও খাওয়া হয়নি, সেটা পাওনা আছে। আমি গান শুনতে শুনতে মনে করছিলাম ওই গানটাও কিন্তু শোনাবি, যেটা নতুন রিলিজ হয়েছে 18-এ। হ্যাঁ, ওকে ওকে। এবার একটু বর্তমানের ব্যস্ততা নিয়ে কথা বল, কি কি নিয়ে ব্যস্ততা চলছে বর্তমানে? ব্যস্ততা সবচেয়ে বড় অংশটা বলি, সেটা হচ্ছে বাচ্চাদের নিয়ে কাজ করছি। এই জায়গাটা মানে খুব ভালো লাগার একটা জায়গা। আমাদের চ্যানেলেতে একটা বাচ্চাদের নিয়ে একটা রিয়েলিটি শো হচ্ছে, গানের রাজা।
তো সেখানে গানের রাজাদের সাথে সারাদিন সময় কাটছে, ওদের মেন্টর হিসেবে কাজ করছি। এই তো ওদের গান তুলে দিচ্ছি, ওদের সাথে খুব ভালো কিছু সময় কাটাচ্ছি, বাচ্চা ঘিরে আছে তাদেরকে নিয়ে ভালো এবং সময় ওরা কাটাচ্ছে। এত বেশি ট্যালেন্টেড, মানে কোনো কিছু দেখা যায় যে আমি শেখাতে গিয়ে আমি নিজেও অনেক কিছু ওদের কাছ থেকে শিখছি। কেননা ওরা তো অনেক বেশি আপডেটেড, এবং ওরা কিন্তু শুধুমাত্র আমাদের দেশের গণ্ডিতে নেই, মানে যাদের হাতে স্মার্টফোন আছে এবং ইন্টারনেট অ্যাভেলেবল, তারা কিন্তু পুরো ওয়ার্ল্ডটা এক্সপ্লোর করছে। ঠিক আছে, মানে আই হ্যাভ দ্য নলেজ, বিকজ আমাকে দেখতে হয় সারাক্ষণ যে কিভাবে একটা কিছু নিয়ে আমরা বলার আগে তারা সেটা ডিটেলস বলে দিচ্ছে এবং কিভাবে অন্যান্য দেশে গানের চর্চা হয়, মিউজিকের কোন টিউনটাকে তারা আসলে ফলো করে বর্তমান সময়ে। আমি দেখছি যে এখনকার বাচ্চারা এই ব্যাপারে অনেক বেশি আগ্রহী। আচ্ছা, একটা জিনিস আমরা সবসময় দেখতাম ছোটবেলায়, আমার মনে হয় এটা তুইও ফেস করেছিস, যে ছোটবেলায় যে কোনো একটা প্রোগ্রামে বা কোনো কিছুতে গেলে বাচ্চাদের গান গাইতে হবে, হ্যাঁ, বা দেশাত্মবোধক গান গাইতে হবে, খুব বড়জোর হলে ফোক গান গাওয়া যাবে, তাও অ্যাডাল্ট ফোক গান না, মানে বড়দের কোনো ফোক গান হতে হবে না, সেটা ছোটদের ফোক গান হতে হবে। এই ধরনের সিচুয়েশন তো নিশ্চয়ই তোর ক্ষেত্রে হয়েছে। এখনকার বাচ্চারা কিন্তু সেই গণ্ডি থেকে কিছুটা হলেও বেরিয়ে এসেছে, এবং আমার মনে হয় যে এই সুযোগটা তাদেরকে করে দেওয়া উচিত। তো এই যে নতুনদের সাথে কাজ করতে গিয়ে এই ব্যাপারটা তুই কেমন দেখছিস, যে ওদের উপরে এটা যেমন হচ্ছে আমাদের যেহেতু বাংলা গানের রিয়েলিটি শো, সেখানে বাংলা গান হচ্ছে, কিন্তু অফ এয়ারে যখন আমরা ক্যাম্পে ওদের সাথে গান নিয়ে কিছুটা মানে সময় কাটাচ্ছি, তো সেই সময় আসলে লেনদেন হচ্ছে আমাদের, মানে প্রত্যেকের জানার লেনদেন হচ্ছে, যে যতটুকু জানি সেই জায়গাটা থেকে। তো কখনো আমি খুব অবাক হচ্ছি, কেউ একজন ইংলিশ গান করছে, কেউ একজন কোরিয়ান ভাষায় গান করছে, কেউ একজন চায়নার ভাষায় গান করছে। তো এই জিনিসটা আমার কাছে অবাক লাগলো, যে ওদের মতো বয়সে বাংলা গানটাই আমরা ঠিক মতো গাইতে পারতাম না, ওরা যেভাবে গান করছে। তো ওরা অনেক কঠিন কঠিন গান করছে, এবং স্টেজে যেমন কম্পিটিশনে যেটা হয়, স্টেজে কিন্তু আলাদা রকম একটা প্রেশার থাকে, যখন মাথায় কাজ করে যে সামনে 2 কিংবা 3 গুণী মানুষ বসা এবং তারা আমার গানটা জাজ করবে, এই প্রেশারটা নেওয়াটা অনেক বড় ক্ষমতার ব্যাপার। কারণ তারপরেও ওরা এত ছোট, সেই প্রেশারটা নিয়ে এত ভালো আউটপুট দেয়া, মানে আমি ছোটবেলায় হলে পারতাম না। দে আর ভেরি ট্যালেন্টেড, এবং আসলে তোমাদেরকে দেখে কিন্তু তাদের একটা আগ্রহ তৈরি হয় যে ওই প্ল্যাটফর্মটাতে আমাকে যেতে হবে। এবং এখন আর বাচ্চারা চিন্তা করে না যে আমি বড় হয়ে এটা করব, চিন্তা করে এখন থেকেই আমি করব, বড় হতে হতে আমি ভালো একটা পজিশনে চলে যাব। আচ্ছা বাপ্পি, অনেক আড্ডা হচ্ছে তো তোর সাথে, গান শোনার আরও বাকি আছে, কথা আরও জানার বাকি আছে, কিন্তু ছোট্ট একটা বিরতিরও সময় হয়েছে, বিরতিটি নিয়ে আসি। প্রিয় দর্শক, আড্ডা হচ্ছিল আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী মিসবাহ বাপ্পির সাথে। আবারও ফিরবো আড্ডায়, তার আগে ছোট্ট বিরতি, সাথী থাকুন সকালবেলার রোদ্দুরে। ফিরে এলাম আমাদের ছোট্ট বিরতির পরে সকালবেলার রোদ্দুরের আয়োজনে। ফিরে যাচ্ছি আরও একবার আমাদের আজকের অতিথির কাছে, আড্ডা দিব আর শুনবো ভালো লাগার আরও কিছু গান। বাপ্পি, তোর গান শুনছিলাম, কথা শুনছিলাম, আসলে আমি এপার আর ওপার অলওয়েজ করে থাকি, আবার একটু ফিরে যেতে চাই তোর সারেগামাপার যে এক্সপিরিয়েন্স আছে সেটা নিয়ে কথা বলতে। যেহেতু আমাদের দর্শক যারা আছেন তাদের কিন্তু আসলে জানার একটা আগ্রহ থাকে যে ওখানে আমাদের মানুষ যখন যাচ্ছেন তখন আসলে ওদের সাথে কেমন হচ্ছে, ক্যাম্পিং যখন হচ্ছে তোরা কি সেম ট্রিটমেন্ট পাচ্ছিস কিনা, শেখানোর বিষয়টা সেম থাকছে কিনা, এবং নতুনত্ব কি শিখে আসলি, এটা নিয়ে যদি একটু বলিস। ওভারঅল কেমন ছিল তোর জার্নিটা? ওভারঅল মানে আমরা তো এমনি প্রতিনিয়ত সব জায়গা থেকেই শিখছি সব সময়, তো সেখান থেকে ওদের জায়গাটায় মানে শিখে এসেছি অনেক কিছুই। যেমন শেখানোর পদ্ধতিটা একই রকমই, কিন্তু কিছু কিছু আলাদা ব্যাপার, যেমন মানে হয়তো আমি যে জিনিসটা অনেক কঠিন করে শিখেছি সেই জিনিসটা অনেক সহজ, সেটা আমি ওখানে গিয়ে বুঝলাম যে এটা আসলে আরো সহজ করেও বোঝা যায়, শেখানো যায় সেই জায়গাটা। তারপর ওখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পার্টিসিপেন্টরা ছিলেন, তারা এক একজন এক একটা সেক্টরে, এক একটা জায়গায়, এক একটা জনরায় মানে তারা বেস্ট। তো তারা যখন গান করছে তাদের কাছ থেকেও বিভিন্ন ধরনের সেই জায়গাগুলো শিখছি, তারাও অ্যাপ্রিসিয়েট করছে। এবং সব থেকে ভালো লেগেছে তারা এত সুন্দর করে আমাদেরকে ওয়েলকাম করেছে, এবং সবসময় আমরা যখন সেখানে আছি আর ওরা বাংলাদেশটাকে মানে অনেক মানে বাংলাদেশটাকে যে ভালোবাসে সেই প্রকাশটা কিন্তু তারা সবসময়ই করে, সেই মানে বাংলা ভাষা, বাংলাদেশ, মানে আমাদেরটা মানে বাংলাদেশ, বাংলা ভাষা, আর ওইটা একটা দেশ,
কিন্তু একটা একটা প্রদেশের জায়গাটা, সেই জায়গাটা থেকে ওরা বাংলাদেশকে ওরকম ভাবে। কথাটার সাথে তাল মিলিয়ে একটু বলতে চাই যে কলকাতায় তো আমারও প্রোগ্রাম করার অভিজ্ঞতা আছে। তো ওখানে আমি যেহেতু এমনও হয়েছে যে টানা 5 দিন করেও শো করেছি, তো ওখানে তো বাংলা ভাষাভাষী কলকাতার যারা রয়েছেন তারাই বেশিরভাগ আসতেন এবং তারা খুব সুন্দর করে, দিদি আপনি কি ওপার বাংলা থেকে এসেছেন, মানে তারা বাংলাটাকে আসলে আলাদা করে দেখে না। আবার অনেক সময় অনেকেই হয়তো বলেছে যে হয়তো একটা কাঁটাতারের বেড়াই আমাদেরকে আলাদা করে দিতে পারে না, ঠিক আছে, কেননা ভাষা এবং মানসিক দিক থেকে আমরা সেম। হ্যাঁ, তো এইটার আসলে আমার মনে হয় যে যে কোনো মানুষের জন্য অনেক বেশি আন্তরিকতাটাকে বাড়িয়ে দেয়, যে না সে আমাকে আলাদাভাবে ভাবছে না। আচ্ছা শুনুন, একটা ফোন আছে, ফোনটি নিয়ে আসি, আমি বেশি ইমোশনাল কথাবার্তা বলছি না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শান্তা আপু। জি, ডেইজি আপু, হ্যাঁ, কেমন আছেন? শুভ সকাল। আপনার টোনটা শুনে কিন্তু আমি বুঝে গেছি। আচ্ছা ডেইজি আপু, আপনার কথা তো আমরা শুনতে পাচ্ছি, কিন্তু ভয়েসটা ডাবল আসছে, বিকজ আপনি বোধহয় টেলিভিশনের ভলিউমটি কমাননি। কষ্ট করে একটু ভলিউমটি কমিয়ে তারপরে কথা বলতে হবে। আচ্ছা, এখন মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে, সবকিছু ঠিকঠাক? আপনাদের বরিশালে সবাই ভালো আছে? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি ডেইজি আপু। আমাদের সাথে আমাদের প্রিয় একজন সঙ্গীত শিল্পী রয়েছেন, মেজবা বাপ্পি, কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? এই তো অনেক ভালো আছি, আপনার সাথে কথা বলতে পেরে আরো ভালো হয়ে গেল মনটা। আপনাকে কিন্তু আমি গানের রাজায় দেখি ভাইয়া, আমি কিন্তু গানের রাজাও দেখি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, মোস্ট ওয়েলকাম। আর আপনার কাছে আমার একটা গানের অনুরোধ আছে ভাইয়া, যদি একটু করতে পারতেন। জি, শিওর। একটা ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ, আর একটা হচ্ছে একটা দেশের গান যে কোনো। আচ্ছা, ওকে, অবশ্যই চেষ্টা করব আমি। থ্যাংক ইউ ডেইজি আপু, ফোন করার জন্য। সাথেই থাকুন, আমাদের নিয়মিত একজন দর্শক, এবং বোঝা যায় যে শুধু আমাদের নয়, উনি সব চ্যানেলগুলোই দেখেন। এটা কিন্তু খুবই অ্যাপ্রিসিয়েটেবল যে বাংলা চ্যানেল দেখছেন। আচ্ছা, তো আমরা তোর সারেগামা পায়ের কথা নিয়ে বলছিলাম। আচ্ছা, আমার কথা বাদ দিয়ে এবার তোর কথাই শুনতে চাই, যে যখন ওখান থেকে চলে আসার সময়টা হয়েছে তখনকার অনুভূতিটা কেমন ছিল? তখন স্বাভাবিকভাবেই মানে আমরা নতুন স্বপ্ন তৈরি হয়, তো সেই ওরকম একটা আশা, ওরকম একটা স্বপ্ন তৈরি হয়ে গিয়েছিল। তো সেখান থেকে আমি মেনে নিলাম এখান থেকেই কত দূর যাওয়া যায়, কত কি করা যায়। তো ওখানকার ফিলিংস নিয়ে আমার একটা লেখা ছিল, শোনাবো? হ্যাঁ, অবশ্যই, একটু লেখাটা শোনা, আর তারপরে আরো কিছু কথা রয়েছে মনের মাঝে। গিটারটা বাজাই, তাহলে ব্যাকগ্রাউন্ড হলে খুব ভালো লাগবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক। এটা যখন এটা ডিসাইড হয়ে গেল যে আমি ব্যাক করছি, সেই সময়কার লেখা, মানে এই কদিন ওখানে থাকলাম, আমার দেশ ওই দেশ, এই দু দেশের মধ্যে যে মেলবন্ধন, যে পার্থক্য, সেই জায়গাগুলো নিয়ে। জানালার ওপাশে উড়োজাহাজ, দেয়াল পেরোলেই অন্য আকাশ, মায়ার ওপারে ভালোবাসা, গানে গানে সংসার, আর স্বপ্নে স্বপ্নে ভাষা। এখানেও সূর্য ওঠে রোজ, কুয়াশায় ঢাকে পথঘাট, সন্ধে হলে ওখানেও আধার নামে, এখানেও কারো ঘর ফুটপাত। এখানেও ছেড়ে গেলে মন কেমন কেমন, ওখানেও কান্না পেলে স্মৃতির পাণ্ডুলিপি ভ্রমণ। এখানেও প্রজাপতি ঘুমোলে জোনাকির ঘুম ভাঙে, ওখানেও সংসার সুখের ভোরবেলার জোড়া শালিকের মানে। এখানেও প্রেমিক চুপি চুপি ছুঁয়ে দেয় প্রেমিকার ঠোঁট, ওখানেও বুক পকেটে প্রেমিকার বাড়ি, প্রেম না পেলে ওখানেও অনুভূতির অবরোধ। আমার দেশের যেমন ছবি লেগে আছে চোখে, এখানেও তেমনি সব পতাকার রং সবুজ সবুজ গাছে। যদি সব এভাবেই মিলে যায় একইভাবে, যদি সব মিশে যায় একই সুরে বাংলা গানে, তবে প্রশ্নের হয়ে প্রশ্ন অনেক, আমি খুঁজে ফিরি ওই কাঁটাতারটার মানে। দেখেছিস, আমার কথাও কিন্তু ঠিকঠাক ছিল। কাঁটাতারটা শুনে মনে পড়লো। রাইট, খুব সুন্দর লিখেছিস। এই যে অনুভূতিটা, আসলে এটা কিন্তু আমার মনে হয় যে খুব রোমান্টিক এবং অনুভূতিপ্রবণ না হলে লেখা সম্ভব না। তার মানে তুই অনেক রোমান্টিক। তোর কাছে কি মনে হয়?
আমি এখন লজ্জা পাচ্ছি। না তুই বলতে পারিস, এখন আমি তোর হোস্ট হিসেবে কথা বলি, ঠিক আছে, বোন হিসেবে নাই বলি। ওকে। না মানে আমি যদি প্রেমিক হতাম, আমি খুব ভালো প্রেমিক হতাম। আচ্ছা, তার মানে কি তুই প্রেম করিস না, এটা বলতে চাচ্ছিস? লাইভে কিন্তু দেখছে। ওকে, মানে প্রেম করিস লুকিয়ে লুকিয়ে? না, হবে। ওকে, আচ্ছা, বোঝা যাচ্ছে বাপি খুবই লজ্জা পাচ্ছে। আমি প্রসঙ্গে আর না যাই। আমরা মানে গাল যখন একটু লাল লাল হয়ে যায় একটা ছেলে, তখন বোঝা যায় যে সে লজ্জা পাচ্ছে। তো তোর গাল এখন গ্লোয়িং। আচ্ছা, গিটারটার একটা গল্প রয়েছে, আমি দেখতে পাচ্ছি গিটারে বেশ কিছু সিগনেচার আছে। হ্যাঁ, এবং সারেগামাপার মঞ্চে তুই যখনই ছিলি গিটারটা তোর সাথে ছিল। তো বলা যায় সে তোর মানে সফর সঙ্গী, সব সময়ের সঙ্গী, ভালো সময়, মন্দ সময়, দুঃখের সময়, ভালোবাসার সময়, সব কিছুরই সঙ্গী। তো এই সিগনেচারগুলোর গল্পটা একটু বল। সিগনেচারগুলোর গল্প মানে আমার কাছে মনে হয়েছে যে গিটারটা মানে আমার সাথে সব সময় থাকে এই একজনই। তো মনে হয়েছে ও যদি থাকে, ওর সাথে কিছু প্রিয় মানুষ যাদের সাথে আমার কয়েকটা দিন কেটেছে, আমার কাছে মনে হয়েছে সেই দিনগুলো আমার জীবনের সব থেকে শ্রেষ্ঠ সময়। তো তাদের যদি কোনো চিহ্ন আমার সাথে থেকে যায়, তাহলে সেটা আমার জন্য আসলে আশীর্বাদ হিসেবে থেকে যাবে। তো এই কারণেই তাদের আমাদের মেইন জাজেস যারা ছিলেন, শ্রদ্ধেয় শ্রীকান্ত আচার্য, মোনালি ঠাকুর এবং শ্রদ্ধেয় শান্তনু মিত্র। তো মানে হোপফুলি এই কাজগুলো আসলে আমাদেরকে আরো অনেক বেশি ইন্সপায়ার করে। যখনই তুমি দেখবে তখনই মনে হবে না আমাকে ভালো কিছু করতে হবে। আর যেহেতু ওপার বাংলাতে সারেগামাপার যে প্ল্যাটফর্মটা আছে, সেটাকে আমাদের দেশেও মানুষ খুব চর্চা করে এবং পছন্দ করে। আর যেখানে বাংলাদেশের কোনো মানুষ বা সঙ্গীত শিল্পী যাচ্ছে, সেখানে তো আসলে আমি বলবো যে বাংলাদেশের ভিউয়ার্স বোধহয় সবাই ওই দিকেই চোখ রাখে যে আমাদের দেশের ছেলে বা মেয়েরা কী করছে। তো যদিও ওই প্ল্যাটফর্ম থেকে চলে এসেছো, বাট দায়বদ্ধতাটা তো বোধহয় অনেকখানি বেড়ে গেছে যে ভালো কিছু করার একটা মানে একান্ত ইচ্ছা। তোমার তো ইচ্ছা থাকবে, বাট তোমার যারা ভিউয়ার্স তৈরি হয়ে গেছে, যারা শ্রোতা আছে, তাদের কাছে তোমার দায়বদ্ধতাটাও কিন্তু বেড়ে গেছে। সেই জায়গা থেকে আসলে কি করার প্ল্যান আছে, ফিউচার প্ল্যান কি, কিভাবে এগিয়ে যেতে চাও? সেই জায়গাটায় যেমন এই চেষ্টাটা আমার মানে সিরিয়াসলি আমার চেষ্টাটা শুরু সেই 2012 থেকেই, যখন আমি চ্যানেলের সেরা কণ্ঠে সেই দিনের সেরা কণ্ঠে সেই লম্বা লাইনে দাঁড়ানো থেকে শুরু করে আজকের এই জায়গাটা পর্যন্ত মানে আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি। শুধু আমি নয়, আমার মতো যারাই অনেকেই রিয়েলিটি শো থেকে আসছেন, হয়তো তাদেরকে আমরা ঠিক ওরকমভাবে পাচ্ছি না, হয়তো আমি শ্রোতা হিসেবেই পাচ্ছি না, কিংবা শ্রোতারা অনেক সময় কমপ্লেন করে যে আপনাদেরকে কেন পাচ্ছি না। তো এই জায়গাটাতে মানে আমার কাছে মনে হয় আমি যদি খুব ভালো কিছু করি, সেটার ক্রেডিটটা যেমন আমি নিই, আমি যদি ভালো কিছু করতে না পারি সেই দায়ভারটাও আমারই। তো সেই জায়গাটা থেকে এখন চেষ্টাটা আরও একটু বেড়ে গেল, দায়বদ্ধতা সেটা সবসময় কাজ করে। আর যখন দায়বদ্ধতা এবং নিজের ভালো লাগার ভালোবাসার জায়গা দুটো একসঙ্গে হয়, তখন আমার মনে হয় যে সেটা আরও সহজ হয়ে যায়। তো চেষ্টা করে যাচ্ছি, দেখা যাক কি হয়। আমরাও ভালো কিছু প্রত্যাশা করি সব সময়। আচ্ছা, 2018-এ যে গানটি রিলিজ করেছে সেটা শোনার কথা ছিল, যদিও ওটা ডুয়েট ছিল, বাট আই থিঙ্ক হ্যাঁ, আমার সাথে এই গানটি গাইছিল। আমি এইটা রেকর্ডিং এর পরে আর কখনো কোথাও গাইনি, ফার্স্ট টাইম চেষ্টা করছি। আমার সাথে গেয়েছিল তাসনিম আনিকা, খুব ট্যালেন্টেড সিঙ্গার, আমার ভীষণ পছন্দ, ওর ভয়েস কোয়ালিটি খুবই পছন্দের, এবং এটার খুব সুন্দর একটা মিউজিক ভিডিও আছে। কিভাবে বলবো, কিভাবে জানাবো তা জানি না, তুমি অন্য কারো হতে পারো তা মানি না। চলো কাটা তার ভেঙে সব কিছু ভুলে একাকার হয়ে যায়, তুমি আমি মিলে নতুন একটা পৃথিবী সাজাই।
থ্যাংক ইউ। তোর গান মানেই দেখছি যে রোমান্টিকতা ভরপুর। এটি লেখা এবং সুর করা দুটোই আমার। ওয়াও। তবে নেক্সট টাইম কখনো গাইলে ট্রাই করব পুরোটা গাওয়ার। অবভিয়াসলি আমরাও আশা করি যে অথবা যে কোনো একটা প্রোগ্রামে অ্যাটলিস্ট পুরোটা গান তো তুই আমাকে গেয়ে শোনাবি। অবশ্যই। আচ্ছা বাপি, গান শেখার গল্প শুনলাম, কিভাবে করে এগিয়ে গেছে সেটা শুনলাম, কিন্তু পেশা হিসেবে মানে সম্পূর্ণরূপে কি একজন সঙ্গীত শিল্পী এবং পেশাদার সঙ্গীত শিল্পী হওয়ার ইচ্ছে আছে, নাকি শখের জায়গাতেই রেখে অন্য কোথাও মানে নিজের ক্যারিয়ার করতে চাও? আমার গান শেখাটা যখন শুরু, মানে আমি এখন সেই দিনটা ভাবি যে আমি কখনোই ভাবতাম না গানটা এভাবে আমার সাথে যোগ হয়ে যাবে। তো মানে কিছুদিন আগে মনে হতো যে কিছু একটা করব, পাশাপাশি চাকরি, জব। তবে আমার ছোটবেলায় ক্লাস 4-5 এর দিকে কখনো মনে হতো ক্রিকেটার হব, কখনো মনে হতো ফুটবল খেলবো, কখনো মনে হতো পাইলট হব। শিখতে গিয়েছিলে? হ্যাঁ শিখতে গিয়েছিলাম। আচ্ছা, বুঝতে পেরেছি। তারপর আকাশে প্লেন উড়ে যেতে দেখলেই মনে হতো যে প্লেন চালাবো, পাইলট হব। মাকে নিশ্চয়ই প্রশ্ন করেছো, মা আমি কি জিডি পাইলট হব? জিজ্ঞেস করতাম। এবং তখন মানে আমরা তো জানতাম যে আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়। তো তখন নামাজ পড়তে গিয়েও এই যখন যে সময় যেটা হতে ইচ্ছে করেছে সেই সময় সেটার জন্য দোয়া চেয়েছি, বলেছি আমি যেন এটা হতে পারি, এটা হতে পারি। তো শেষ পর্যন্ত কিন্তু সবসময় কিন্তু গানটা সাথেই ছিল, যে হয়তো গান নিয়ে চাওয়া হয়নি কিছু, কিন্তু গানটা মনে মনে ভেতরে ওইভাবে সেট হয়েছিল। আসলে গানটা হচ্ছে তো সুপ্ত প্রতিভা ছিল, যেটা বিকশিত হবেই, চাওয়া হোক আর না হোক। আর এখন আসলে গান নিয়ে এমন একটা সময় পার করছি, স্যার আমি এর আগে চাকরিও করতাম, 2-3টা চাকরি করেছি আমি। রেডিওতে আরজিং করতাম একটা সময়, তারপর ইভেন্টস কোম্পানিগুলো, বেশ কয়েকটা কোম্পানির সাথে অ্যাড ছিলাম, ওদের সাথে কাজ করতাম। তারপর আমার কাছে মনে হলো না, আসলে গান গাওয়ার জন্য, মানে শুধু গাওয়ার জন্য নয়, গান নিয়ে ভাবার জন্য একটা সময় দরকার, সময় দিতে হয়, গান নিয়ে ভাবতে হয়। তাছাড়া আসলে ওই মানুষকে ছুঁয়ে যাওয়ার যে ব্যাপারটা, শুধু গান গাইলেই আসলে সেটা সম্ভব নয়। কারণ গানের কথাগুলো কি বলছে, আমি খুব লিরিক্যাল পারসন। মানে একটা গানের সুরের থেকেও আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট গানের কথা। কারণ প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা নিজস্ব অনুভূতি আছে, প্রত্যেকটা শব্দের। সেই শব্দগুলো উচ্চারণের আলাদা আলাদা পদ্ধতি আছে। আমার কাছে মনে হয় যে ভালোবাসা শব্দটা ভালোবেসেই বলতে হয়। তো এই ভাবনাগুলোর জন্য আসলে আমাদের সময় দিতে হয়, সময়টা অনেক সেই সময়টা দরকার। আমার সাথে আরেকটা ফোন কল রয়েছে, অনেকক্ষণ একটু ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল। জি ভালো আছেন আপু? জি ভালো আছি, কে বলছেন? আমি লাকসাম থেকে শামীম বলছি। বাবা অনেক দূর, লাকসাম। ওহো, লাইনটি কেটে গেছে, আপনি আবারও একটু চেষ্টা করুন, অবশ্যই পেয়ে যাবেন। কথা বলতে পারলাম না, খারাপ লাগছে। লাকসাম মানে হচ্ছে নোয়াখালী লাকসাম। আচ্ছা, বেশ দূর থেকে ফোন করেছেন। ওকে, যে কথা বলছিলি যে আমার কাছেও না, এই যে বললি, আমার এই কথাটা খুব ভালো লাগলো যে এক একটা শব্দ কিন্তু এক একটা ফিল নিয়ে আসলে উচ্চারণ করতে হয়, এবং হয়তো একটা লাইনের একটা শব্দই তোকে এত বেশি ছুঁয়ে যাবে যে হয়তো ওই শব্দটা শোনার জন্য আমি গানটা হয়তো শুনছি, অবশ্যই, এবং সেটাকে আসলে শ্রোতার কাছে পুরোপুরি স্পষ্টভাবে পৌঁছে দেয়া অনুভূতির সাথে, এটা কিন্তু একজন সঙ্গীত শিল্পীর দায়িত্ব। সত্যি তাই। ওকে, সো এখন তুমি ফুল টাইম হচ্ছে সঙ্গীত নিয়ে রয়েছে? পুরোটা সময় আমি গানের সাথেই। ওকে, তো আমি একটা বিষয় জানি, সেটা হচ্ছে যেটা আমি জানতাম, পরবর্তীতে আমি মানুষের কাছ থেকেও শুনেছি, সেটা হচ্ছে বাপ্পিকে যে কোনো গানের অনুরোধ করলে বাপ্পি গাইতে পারে, এবং সে নন স্টপ ঘন্টা 2 বা তারও বেশি সে নন স্টপ গান করতে পারে। একদম কি বলবো এটাকে, আমি যে কমপ্লিমেন্টগুলো পেয়েছি আমি সেটা তোকে এখন বলছি। এই যে মানুষের কাছ থেকে গান গাওয়ার পর একটা কমপ্লিমেন্ট আসছে, এবং সব ধরনের গান করার যে একটা আগ্রহ, এটা কি ওই যে ছোটবেলা থেকে তুই বারবার চেঞ্জ করেছিস এই জন্যই হয়েছে, নাকি এখনো হচ্ছে তুই সব ধরনের গানই শুনিস, চর্চা করিস? এখনো হচ্ছে, মানে চর্চাটা প্রত্যেকের কমফোর্ট জোন থাকে। তো আমার একটা আরেকটা ফোন নেই, ফোন আসছে, আমি ফোন কলগুলো আসলে মিস করতে যাচ্ছি না। হ্যালো, হ্যালো, জি ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাই, আমি এই যে বাপ্পি ভাইয়ের সাথে একটু কথা বলতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই কথা বলেন, আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নিন। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি ভাইয়া, আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আসলে ওই যে আপার সাথে যখন আপনার ওই যে কি জানি একটা লাভ ডিস্টেন্স নিয়ে Hello? আলাপ করতেছিলেন, যখন আপনি বললেন যে লজ্জা পাইছেন, তখন আসলে আরো সুন্দর লাগছিল। আচ্ছা, আমাদের ফোনে লাইনে বোধহয় একটু প্রবলেম হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি না। না, বাট আমি অনেক শুনতে অনেক পাচ্ছি। ধন্যবাদ, আপনি ফোন না, আমি করেছেন এত দূর হ্যালো? থেকে এবং কথা আমি বলার চেষ্টা করছেন। আর সাথে সাথে আমারও একটু মন খারাপ হয়েছে, মেকআপ আমি করেছি বাট সুন্দর বলেছেন বাপ্পিকে। So, আমি কিন্তু বাপ্পি এসে হচ্ছে তোমাকে ন্যাচারাল বলেছি বিউটি। তোমাকে অনেক সুন্দর লাগছে। ওকে, তুই এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম। ও আচ্ছা, এটা কানে যায়নি? না একদমই না, আচ্ছা, okay. তুই ভাই তো এই জন্য। আচ্ছা, তোর কণ্ঠে আমি বাচ্চু ভাইয়ের গানও শুনেছি এবং তাকে আমরা সবসময় শ্রদ্ধা ভরে স্মরণ করি। মানে অবশ্যই। অপূরণীয় একটা ক্ষতি আমাদের হয়ে গেছে যেটি। তো যেহেতু গিটার বাজাস এবং গিটার মানেই হচ্ছে আমাদের উপমহাদেশের আইকন বাচ্চু ভাইয়ের কথা চলে আসে, একটা কি বাচ্চু ভাইয়ের গান শোনাবি? অবশ্যই, মানে আমার সেই সময় আমরা যখন যে কোনো স্টেজে গান গাইতাম, শুরু করতাম সেই তুমি দিয়ে, চলো বদলে যায়। এবং মানে পুরো যখন যদি মাঠে শো থাকতো কিংবা হলে শো থাকতো, সবাই একসঙ্গে চিৎকার করে গাইতো। আমার মনে হয় যে এই গানটার উপরে আসলে বাংলা গান, আমাদের বাংলা গানের যে ভান্ডার, সেখানে এই গানটা যত মানুষের যতটা কাছে যেতে পেরেছে, অন্য গানগুলো আমার মনে হয় এই গানটা অনেক বেশি এগিয়ে। তো ওইটাই ছোট্ট করে গিয়ে দিতে পারি। মানে যিনি বলে গেলেন যে সেই তুমি কেন এত অচেনা হলে, মানে তো উনি আজ অচেনা হয়ে গেলেন। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত চেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি আমি, ও বুকের সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যা, তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। খুবই খুবই ভালো লাগার একটি গান। আর আমাদের মনে হয় খুব ভালো একটা স্মৃতিও রয়েছে বাচ্চু ভাইয়ের সাথে। উনি গত হওয়ার কিছুদিন আগেই আমরা একই সাথে একই স্টেজে লাইভ পারফরমেন্স দেখেছিলাম বাচ্চু ভাইয়ের, এবং এত হাস্যোজ্জ্বল একজন মানুষ। আল্লাহ তাকে যেখানেই থাকুক না কেন যেন ভালো রাখেন। বাপ্পি, গানে এবং কথায় কিন্তু আমরা বেশ সময় পার করে দিয়েছি, অর্থাৎ এবারে কিন্তু বিদায়ের ঘন্টা। সো বিদায় নেব তো অবশ্যই গানে গানে আমরা শুনবো, এবং সেটা যদি খুব রিসেন্টলি আমাদের আরও একজন খুব প্রিয় মানুষ গিয়ে মানে গত হয়েছেন, আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাই। মানে আমার মনে হয় তোরা যারা সঙ্গীত শিল্পী ছিলি তাদের খুবই প্রাণের মানুষ ছিল। তার কোনো গান যদি তোর জানা থাকে অবশ্যই সেই গানটি শুনতে শুনতে বিদায় নেব। কিন্তু তার আগে আমি তোকে বলতে চাই অনেক অনেক ধন্যবাদ বাংলা ভিশনের আজকের আয়োজনে আমাদেরকে সময় দিয়েছিস অনেক ব্যস্ততার মাঝেও। হোপফুলি আবারও দেখা হবে বাংলা ভিশনের অন্য কোনো আয়োজনে। তোর জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। অবশ্যই, তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমাকে প্রেজেন্ট করার জন্য। আর সেই সাথে বাংলা ভিশনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর এতক্ষণ যারা টিভি সেটের সামনে ছিলেন তাদেরকে কিছু কথা বলতে চাই যে আমরা নতুনরা যারাই আসতে চাই, গান নিয়ে কাজ করতে চাই, তাদের জন্য আসলে আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট ভীষণ জরুরি। তো আপনাদের ভালোবাসা চাই, ভালোবেসে যাবেন, দোয়া করবেন এবং সবসময় সাপোর্ট করে যাবেন। বাহ, চমৎকার। গান শুনবো, তার আগে আমি একটু ছোট্ট করে বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সকালবেলার রৌদ্রের আয়োজন। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, সুন্দর কেটেছে কিছুটা সময় বাপ্পির কথা এবং গানে। আবারও দেখা হবে আপনাদের সাথে সকালবেলার রৌদ্রের আয়োজনে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আমি শান্তা জাহান আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
আপনার দিনটি সুন্দর কাটবে, এটির মানে শুভকামনা থাকলো। চল। তোমায় নিয়ে লেখা যেন সারা পৃথিবীর গান, প্রথম প্রেমের ছোঁয়া তুমি, তুমি যে মানবিমান। সব কবিতা ছন্দ তুমি, দুঃখ সুখেরই ভেলা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা। হাজার তারের বীণা তুমি, তুমি সুরের ঝংকার, তুমি আমার আশার শ্রাবণ, তুমি বসন্ত বাহার। সব কবিতার ছন্দ তুমি, দুঃখ সুখে